নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে বলবো জ্যোতিষশাস্ত্রের, বিশেষ করে পরাশরীয় জ্যোতিষের যে সমস্ত ডিভিশনাল চার্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ D9 চার্ট বা নবাংশ চার্ট সম্পর্কে। নবাংশ চার্ট সম্পর্কে আমরা সবাই জানি, আমরা শুনেছি যে এটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিভাবে দেখতে হয়, কেনই বা দেখতে হয়, সেইটা নিয়েই আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওতে থাকছে নবাংশ চার্টের কার্যকারিতা, কোন কোন ক্ষেত্রে লগ্ন ছাড়াও নবাংশকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং নবাংশকে বেস করে আমরা কি কি ফলাদেশ করতে পারি এইগুলি। তাই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তবে তার আগে যারা চ্যানেলটাতে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন দেরি না করে বিশ্লেষণ করা যাক। খুব সহজ বা সিম্পল ভাষায় যদি বলি, নবাংশ হচ্ছে একটি ডিভিশনাল চার্ট বা বিভাগীয় ছক। পরাশরীয় জ্যোতিষে টোটাল 60টা ডিভিশনাল চার্ট আছে, অর্থাৎ D1 থেকে শুরু করে D60 পর্যন্ত আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে D9 বা নবাংশ। এখন প্রশ্ন হলো, নবাংশ কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে নবাংশে মূলত 4টে জিনিস খুব স্পষ্টভাবে দেখা হয়। এই 4টে জিনিস হলো, প্রথমত বিবাহ বা সম্পর্ক। কেমন মানুষের সাথে বিয়ে হবে, তাকে দেখতে কেমন হবে, কত দূর থেকে সে আসবে এবং বিবাহ পরবর্তী জীবন কেমন কাটবে, এর জন্য D1 চার্টের সাথে সাথে D9 চার্টও দেখতে লাগে। দ্বিতীয়ত পূর্বজন্মের প্রারব্ধ বা এই জন্মের ভাগ্যবল কতটা, সেইটা দেখার জন্য নবাংশ চার্ট দেখা হয়। এবং তার সাথে সাথে জাতক বা জাতিকার চার্টে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক কোনো কানেকশান আছে নাকি, এবং সেটা থাকলেও কতটা পাওয়ারফুল, এটা দেখার জন্য নবাংশ চার্ট দেখা হয়। আর অন্তিম জিনিসটি হচ্ছে গ্রহদের ভেতরকার শক্তি বা আত্মা বা বল, সেইটা দেখার জন্য নবাংশ চার্ট দেখা হয়। অর্থাৎ D1 চার্টে কোনো গ্রহ বলবান থাকলেও D9 চার্টে যদি দুর্বল থাকে তাহলে তার বলবত্তা অনেকটা কমে, আবার উল্টোটাও হয়। আসুন এখন প্রশ্ন হতে পারে, কেন জন্মছক আর নবাংশ এক নয়, কেন এরা পৃথক? উত্তরটা হচ্ছে, জন্মছক হচ্ছে আপনার জীবনের বাইরের ছবি আর নবাংশ হচ্ছে আপনার ভেতরের ছবি। জন্মছক দিয়ে আপনার বিদ্যা, ভ্রমণ, কেরিয়ার, আপনার দশা, শুভ যোগ এগুলি দেখা গেলেও এর পেছনের যে আসল সত্য বা ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু নবাংশ দিয়েই দেখা হয়। এবং নবাংশ দিয়ে আপনার গ্রহরা কতটা বলশালী এবং যে যোগগুলো হয়েছে সেগুলোও কতটা বলবান, সেগুলোকে দেখা হয়। জন্মছক যদি বিদ্যা দেখে, নবাংশ দেখে মেধা, তাই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। ধরুন কোনো জাতকের জন্মছকে ধনযোগ সৃষ্টি হয়েছে, তাহলে প্রাথমিকভাবে মনে হতেই পারে যে প্রচুর টাকা পয়সা হবে, কিন্তু
ওই ধনযোগ সৃষ্টিকারী গ্রহগুলো যদি নবাংশ চক্রে অত্যন্ত দুর্বল দেখায়, তাহলে বুঝতে হবে টাকা এলেও টাকা কিন্তু স্থায়ী হবে না, এবং তার সাথে সাথে টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, এগুলো সবকিছুই হবে ক্ষণস্থায়ী, এবং জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে। তাই জন্মছক এবং নবাংশ দুটো বিচার করেই তারপরেই ফলাদেশ করা সবচাইতে ভালো। আমি এখন একটি প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালাইজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই জাতক আমার চেনা পরিচিতর মধ্যে পড়ে। আসুন এর চার্টটা দেখি। আমরা প্রথমেই দেখব লগ্ন চার্ট। লগ্ন চার্ট যদি আমরা দেখি, তাহলে কর্কট লগ্ন, এবং আজকে আমি এখানে শুধুমাত্র বিবাহিত জীবনের স্থান বা সপ্তম রিলেটেড ভাবগুলোকেই বিচার করব। তাহলে আসুন দেখা যাক। কর্কট লগ্নের সপ্তম প্রতি শনি এই চার্টটাতে 8th হাউসে অষ্টমে বসে রয়েছে, মানে 8th হাউস কানেক্ট করলো, এখানে একটা মাইনাস পয়েন্ট হলো। দ্বিতীয়ত 12th হাউসের লর্ড বুধ, সেও সপ্তমে এলো, এবং বুধ বক্রী কিন্তু খুব নেগেটিভ ফল দেয়। তার সাথে সপ্তমে মকরে রবির অবস্থানও কিন্তু ভালো কখনোই ধরা হয় না। শুধুমাত্র এই চার্টটা দেখে যদি বলা হয়, তাহলে অবশ্যই এই জাতকের বিবাহিত জীবন খারাপ হবে, এবং প্রথম ম্যারেজে সেপারেশনের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এইবার এই চার্টটারই আমরা নবাংশ বিশ্লেষণ করব। নবাংশ কিভাবে বিশ্লেষণ করা হয় দেখে নিন। প্রথমেই আমরা লগ্ন চার্টের যে সপ্তমপতি এবং সপ্তমে ইনফ্লুয়েন্সকারী গ্রহগুলোকে দেখব, নবাংশে তারা কোথায় কিভাবে বসে রয়েছে। প্রথমেই দেখি সপ্তমপতি শনি। তো নবাংশ চার্টে সপ্তমপতি শনি বসে রয়েছে মিনে, মানে বৃহস্পতির ঘরে। বৃহস্পতির সাথে শনির সমভাব, শত্রুভাব নয়, তাহলে এটা নেগেটিভ হবে না। সপ্তমে বসে থাকা গ্রহ রবি, সে নবাংশে মেষে উচ্চস্থ ঘরে বসে। সপ্তমে বসে থাকা গ্রহ বুধ নবাংশে কন্যায় উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ 7th হাউসকে যে প্ল্যানেটগুলো ইনফ্লুয়েন্স করছিল লগ্ন চার্টে, প্রত্যেকটা গ্রহই কিন্তু নবাংশে অত্যন্ত ভালো জায়গায় স্ট্রং হয়ে বসে রয়েছে। এখানে আরেকটা জিনিসও দেখতে লাগবে, সেটা হচ্ছে নবাংশ চার্টের 7th হাউসের অবস্থা কি রয়েছে। তো আমরা যদি নবাংশ চার্টটা দেখব এখানে ধনুলগ্নের চার্ট বেরিয়েছে। সপ্তমপতি বুধ, সে কন্যাতে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। তার মানে হচ্ছে বিবাহিত জীবন লগ্ন চার্টে যতটা খারাপ দাঁড়ালো, নবাংশে কিন্তু তার উল্টোটাই দেখা যাচ্ছে। তাহলে এই জাতকের ক্ষেত্রে প্রেডিকশান বা বিচার হবে যে জাতক বিয়ের পরে পরে একটু অসুবিধা ফিল করবে, পার্টনারের সাথে বোঝাপড়া, সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, কম্ফর্টেবিলিটি, এই জায়গাগুলোতে বেশ ডিস্টার্ব হবে। মনোমালিন্য, ঝগড়া, টেম্পোরারি সেপারেশনও চলতে পারে। কিন্তু জাতক যদি একটু ধৈর্য রাখে, তাহলে কিছু বছরের মধ্যেই কিন্তু আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে, এবং বিবাহিত জীবনে কন্টিনিউয়েশন কিন্তু 100% দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ঠিক এইভাবেই প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে লগ্ন চার্টের সাথে নবাংশ চার্টকেও দেখতে হয়। প্রত্যেকটা ভাব এবং ভাবাধিপতি গ্রহকে নবাংশ চার্টে সে কেমন অবস্থায় রয়েছে সেটা দেখেই কিন্তু ফলাদেশ করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। জ্যোতিষ যাত্রাবিদ চয়নে এতক্ষণ ধরে এই ভিডিওটা শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এই ধরনের বিশ্লেষণ এবং তথ্যমূলক
জ্যোতিষশাস্ত্রের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।